আমাদের প্রাণের রবি ঠাকুরের 160তম জন্মদিন। করোনা আবহে আমরা গৃহবন্দী। আমার ঋদ্ধি কিশোরনগর স্কুলে যেতে পারল না, রিভুও বাড়িতে, তাদের মা যাওয়ার কথা ছিল ভেলোরে, যাওয়া যায়নি। আমার মাও বাড়িতে। হীরাপুর স্কুলে প্রতি বছর আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতাম। মাস্টারমশাই আমার স্নেহের ছাত্রছাত্রীদের নিয়ে করতে পারলাম না, তাই বাড়িতে আমার মা নমিতা মাইতি, আমার দুই ছেলে রিভু ঋদ্ধি, তাদের মা সুদেশনা, সকলে মিলে রবি ঠাকুরকে প্রণাম করব। 160 বছর আগে এক মহান জাতক আজও আমাদের মানসিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক জীবনে কিভাবে প্রাসঙ্গিক, গ্রহণীয়, অনিবার্য হয়ে আছেন তা ভাবলে বিস্ময়ে অভিভূত হই আমরা। তিনি চলে গিয়েছেন, তাও প্রায় 80 বছর হতে চলল, অথচ তিনি যেন প্রয়াণের পরে আরও বেশি গুরুত্বপূর্ণ, আরও অধিক তাৎপর্যপূর্ণ হয়ে উঠছেন আমাদের কাছে। বাংলার সীমানা অতিক্রম করে সময়কালেই তিনি পৌঁছেছিলেন পৃথিবীর কেন্দ্রে। তা যে কেবল ওই নোবেল পুরস্কারের মাহাত্ম্যে তা নয়, তার চিন্তা চেতনার উদ্ভাসে গভীর প্রভাবিত হয়েছিল প্রতীচীও। তিনি যে সমকালের চেয়ে ছিলেন কতটা অগ্রগামী তা আমরা আজও প্রতি পদে অনুভব করি। তিনি চৈতন্যদেব, রামকৃষ্ণ বা বিবেকানন্দের মতো ধর্ম বিপ্লবী ছিলেন না, ছিলেন আসলে তথাকথিত ধর্মাশ্রয়ের বাইরেই। তবু এই ধর্মপ্লাবিত দেশে, এই হানাহানির পৃথিবীতে তার প্রাসঙ্গিকতা ক্রমশই অনিবার্য হয়েছে। স্বভাবত স্বতন্ত্র একজন মানুষ কি করে দীর্ঘকাল পরেও জনজীবনে বেঁচে থাকতে পারেন, এত তীব্রভাবে হয়ে উঠতে পারেন আমাদের ছায়া ও রৌদ্র, আমাদের বিষাদ ও হর্ষ, আমাদের আলো ও আঁধার, আমাদের জীবন ও মৃত্যু, তা ভেবে আমরা কৃতজ্ঞতায় আনত হয়ে থাকি। তিনি চিরকালই নতুন আমাদের কাছে। এখন রিভু শ্রদ্ধার্ঘ্য অর্পণ করছে হে চির নতুন। সমকালে কালো মেঘের দল আমাদের এই রবীন্দ্রনাথকে কম আচ্ছন্ন করেনি, তাকে কম লাঞ্ছনা, কম অবমাননা করিনি আমরা, অথচ তিনি কখনো প্রত্যাঘাত করেননি। শান্ত প্রজ্ঞায় সহনীয় করেছেন সেই সব আক্রমণ, আর বারবার ফিরে গিয়েছেন নতুনতর রচনার কাছে, নতুনতম সামাজিক উদ্যোগের আশ্রয়ে।
আজ আমরা যখন তার সেই বিপুল সৃষ্টি প্রবাহের কথা ভাবি, মনে হয় রবীন্দ্রনাথ যেন কোনো ব্যক্তি মানুষ নন, যেন তিনি একটি ধারণা, ঈশ্বর যেমন। মনে হয় তিনি যেন এই পৃথিবীর কেউ নন, এসেছিলেন অন্য কোনো গ্রহ থেকে, হয়তোবা সেই স্বর্গ থেকেই এসে লিখেছেন আমাদের স্থবির চেতনা দীপ্ত করার কাজে নিরলস প্রয়াস করেছেন। উপনিষদ আর জনজীবন, রাজনীতি আর হৃদয়, প্রেম আর পূজা, কাব্য আর সমাজ, সমকাল আর মহাকাল একাকার করে দিয়েছেন একেবারে মহেশ্বরের মতো। কবিতা থেকে গল্প, গল্প থেকে উপন্যাস, উপন্যাস থেকে প্রবন্ধ, প্রবন্ধ থেকে গান, গান থেকে সমাজ ভাবনা, সমাজ ভাবনা থেকে সমাজ গঠনের প্রবাহে, রাষ্ট্র গঠনের প্রবাহে তিনি যুগপৎ জীবনের অন্তরে ও বাইরে নিজেকে বিস্তৃত করেছেন অনুক্ষণ। বিনিময়ে আমরা তাকে প্রায়শই বিদ্ধ করেছি। আজ সেই কৃতজ্ঞতার কথা আমাদের মনে করা ভালো। এখন নির্ঝরের স্বপ্নভঙ্গ আবৃত্তি করছে ঋদ্ধি মাইতি। নমস্কার। নির্ঝরের স্বপ্নভঙ্গ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। আজি এ প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের উপর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে হুদর, শিরা রাশি রাশি পড়িছে কোষে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠেছে দারুণ রোষে। এথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আঘাত কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কেশ এলাইয়া ফুল উড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল দিয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর একে কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। নমস্কার। রবীন্দ্রনাথ কেবলই আমাদের দিয়েছেন, কিন্তু সেই দান কি আমরা সকলেই সম্যক গ্রহণ করেছি? করিনি নিশ্চয়ই। প্রকৃতপক্ষে আমরা প্রায়শই বুঝিনি সেই দানের মর্ম। তাকে অবহেলা করে আসলে বঞ্চিত করেছি নিজেদেরকেই। তিনি তো কেবল একজন কবি লেখকই ছিলেন না, ছিলেন আমাদের ব্যক্তিক ও জাতীয় জীবনের এক অমূল্য রূপকার। পৃথিবীতে প্রথিতযশা কবি লেখক কম নেই, কিন্তু তার মতো করে কেউ ঘরে বাইরে আমাদের বাঁধেননি এমন অনন্য মায়াপাশে। অথচ আমরা ক্রমেই ভুলেছি তাকে, সরে গিয়েছি তার গভীরতম জীবন ভাবনা থেকে। কখনোই তাকে শ্রদ্ধা করিনি,
কখনো তাকে কুলঙ্গির ঠাকুর করে রেখেছি, কখনো অবহেলা করেছি অকাতরে, এমনকি তার স্বপ্ন আর শ্রমের নির্মাণ বিশ্বভারতীকেও ক্রমশ করে তুলেছি এক ভগ্ন নীড়। তার নোবেলটুকুও আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু তা সত্ত্বেও কবি বেঁচে থাকার সময় কেবলই বাংলার হয়ে জয়গান করে গেছেন, বাংলার পুণ্য ভিক্ষা করেছেন, বাংলার মাটি বাংলার জল যাতে পূর্ণ হয়। এখন গাইছে সুদেশনা মাইতি। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ বাংলার ঘর বাংলার হাট বাংলার বন বাংলার মাঠ পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির কোন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা বাঙালির কোন বাঙালির আশা বাঙালির কাজ বাঙালির ভাষা সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন বাঙালির প্রাণ বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। আমাদের রবি ঠাকুর সব ব্যথা, সব হারানো, সব কিছুতেও তিনি যেন কোনো কিছুই হারাননি, কোনো আঘাত পাননি। তিনি খুব রসিক ছিলেন। সেই রসিকতার কয়েকটি উদাহরণ, কয়েকটি দৃষ্টান্ত তুলে ধরছে ঋদ্ধি। নমস্কার। রসিক ভানু। রবীন্দ্রনাথ ঠাকুর মানুষটি একেবারেই রাশভারী ব্যক্তি ছিলেন না, বরং বেশ রসিক মানুষ ছিলেন বলেই জানা যায়, যার প্রমাণ পাওয়া যায় বেশ কিছু ঘটনায়। জানা যায় একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসঙ্গে খেতে বসেছিলেন। গান্ধীজি লুচি খেতে একেবারেই ভালোবাসতেন না, তাই তাকে ওটসের পরিষ খেতে দেওয়া হয়, আর কবি খাচ্ছিলেন গরম গরম লুচি। এটা দেখে গান্ধীজি তাকে বলে বসলেন, গুরুদেব, তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ? এর উত্তরে রবীন্দ্রনাথ বলেছিলেন, বিষ হবে, তবে অ্যাকশন খুব ধীরে। আমি বিগত 60 বছর যাবৎ এই বিষ খাচ্ছি। রবীন্দ্রনাথের অভ্যেস ছিল তিনি যখনই কোনো
উপন্যাস লিখতেন তখন সেটা শান্তিনিকেতনে গুণীজন সমাবেশে পড়ে শোনাতেন। তার সেই আসরে মাঝে মধ্যেই যোগদান করতেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। একবার আসরের বাইরে তিনি জুতো খুলে আসার কারণে তার জুতো চুরি হয়ে যায়। অগত্যা পরের দিন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জুতো দুটো কাগজে মুড়ে সেটা বগল দাবা করে আসরে ঢুকলেন। কবি সেটা বুঝতে পেরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রশ্ন করলেন, শরৎ, তোমার বগলে ওটা কি পাদুকা পুরাণ? রবি ঠাকুরের মুখে এই কথা শুনে সকলেই হাসতে শুরু করলেন। জানা যায় মরিস সাহেব শান্তিনিকেতনে ইংরাজি ও ফরাসি পড়াতেন। তিনি একবার তার ছাত্র প্রমথনাথ বিশিকে বললেন, গুরুদেব সুগা অর্থাৎ চিনি দিয়ে একটা গান লিখেছেন, যেটা খুবই মিষ্টি হয়েছে। প্রমথনাথ বিশি সে কথা শুনে বললেন, চিনি নিয়ে লিখলে সেটা তো মিষ্টি হবেই, তা গানটা কি? মরিস সাহেব গাইলেন, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। এটা শুনে প্রমথনাথ বিশি বললেন, গানটাতে বেশ কয়েক চামচ চিনি মিশিয়েছেন গুরুদেব, তাই এত মিষ্টি। তবে এই চিনি যে সুগার, সেটা আপনাকে কে বলল? মরিস সাহেব জানালেন, কে আবার, স্বয়ং গুরুদেব নিজেই তাকে একথা জানিয়েছেন। একবার শান্তিনিকেতনে অধ্যাপক নেপাল রায়কে রবীন্দ্রনাথ লিখে পাঠালেন, আজকাল আপনি কাজে অত্যন্ত ভুল করছেন, এটা খুবই গর্হিত অপরাধ। এজন্য কাল বিকেলে আমার এখানে এসে আপনাকে দণ্ড নিতে হবে। একথা শুনে চিন্তিত নেপালবাবু পরের দিন কবির কাছে উপস্থিত হলেন। আগের রাতে দুশ্চিন্তায় তিনি ঘুমাতেও পারেননি। তারপরেও তাকে বেশ কিছুক্ষণ চিন্তার মধ্যেই বসিয়ে রেখেছেন কবিগুরু। অবশেষে একটি মোটা লাঠি হাতে এলেন কবি। নেপালবাবুর তখন ভয় কাণ্ডজ্ঞান লুপ্তপ্রায় হওয়ার অবস্থা। তিনি ভাবলেন, সত্যি বুঝি লাঠি তার মাথায় পড়বে। কবি সেটি বাড়িয়ে ধরে বললেন, এই নিন আপনার দণ্ড। সেদিন যে এখানে ফেলে গেছেন তা একদম ভুলে গেছেন। এটুকুই হলো। নমস্কার। আমাদের কবি খুব রসিক ছিলেন। আমাদের কবি রসিকতার অনেক প্রমাণ আমরা পর করে ঋদ্ধির মুখ দিয়ে শুনবো, আমরা জানব। ইতিমধ্যে আমাদের কবি সকলে, ছোট বড় সকলেরই তো ছোট বড় কবিতা আবৃত্তি করছে আমাদের রিভু। নমস্কার। ছোট বড় রবীন্দ্রনাথ ঠাকুর। এখনো তো বড় হইনি আমি, ছোট আছি, ছেলে মানুষ বলি। দাদার চেয়ে অনেক মস্ত হব, বড় হয়ে বাবার মতো হয়ে। দাদা যখন পড়তে যদি না চায়, পাখির ছানা পোষে কেবল খাঁচায়, তখন তারে এমনি বকে দেব। বলবো, তুমি চুপটি করে পড়ো। বলবো, তুমি ভারী দুষ্টু ছেলে। যখন হব বাবার মতো বড়, তখন নিয়ে দাদার খাঁচাখানা ভালো ভালো পুষ্প পাখির ছানা। 10:30 যখন যাবে বুঝি নাবার জন্য, করবো না তো তারা। ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশাই দাবা এনে পড়ি, চৌকি এনে দিতে বলবো ঘরে। তিনি যদি বলেন, সিলেট কোথা, দেরি হচ্ছে, বসে পড়া করো, আমি বলবো, খোকা তো আর নেই, হয়েছি যে বাবার মতো বড়। গুরুমশাই শুনে তখন কবে, বাবু মশাই আসি এখন তবে। খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলো যখন আসবে বিকেল বেলা, আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি, গোল করো না মেলা। রথের দিনে খুব যদি ভিড় হয়, একলা যাব, করবো না তো ভয়। মামা যদি বলেন ছুটে এসি, হারিয়ে যাবে আমার কোলে চড়ো, বলবো আমি, দেখছো নাকি মামা, হয়েছি যে বাবার মতো বড়। দেখে দেখে মামা বলবে, তাই তো খোকা আমার, সে খোকা আর নাই তো।
তাড়াতাড়ি। খোকা, তোমার খেলা কেমন তরু? আমি বলবো, মাইনে দিচ্ছি আমি। হয়েছি যে বাবার মতো বড়। ফুরোয় যদি টাকা, ফুরোয় খাবার। যত চাই মা এনে দেবো আবার। আশ্বিনেতে পুজোর ছুটি হবে, মেলা বসবি গাজনতলার হাটে। বাবার নৌকা কত দূরের থেকে লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমনি খোকাই আছে বুঝি। ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় বড়। আমি বলবো, দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়। দেখছো নাকি ছোট মার জামা? পড়তে গেলে আট হবে যে আমার। নমস্কার। আমাদের কবিগুরুকে কায়েমি স্বার্থ ব্যবহার করেছে বারে বার। আমরা যেন তাদের কবল থেকে রক্ষা করতে পারি আমাদের বিশ্বকবিকে। যেন মনে রাখি, রবীন্দ্রনাথহীন আমাদের জীবন আরও দুঃসহ হয়ে উঠবে। একঘেয়েমি জীবন তার রসিকতায় কেটে যায়। সেই রসিকতার আরও কিছু দৃষ্টান্ত তুলে ধরছে ঋদ্ধি। নমস্কার। এখন রবীন্দ্রনাথের রসিকতার আরো কিছু নমুনা দেখে নেওয়া যাক। কবিগুরু একবার কিছু বন্ধু বান্ধব নিয়ে বাংলা মুলুকের বাইরে পাত্রী দেখতে গেলেন। পাত্রী খুব ধনী, 7 লাখ টাকার উত্তরাধিকারী। সে যুগে 7 লাখ টাকা যৌতুক ভাবা যায়? তিনি যে ঘরে বসে আছেন সে ঘরে দুজন অল্প বয়সী মেয়ে এসে বসলো। একজন নেহায়েত চুপচাপ, সাদাসিধে জড়ভরতের মতো এক কোনায় বসে রইল। অন্য মেয়েটি যেমন সুন্দরী তেমনি চটপটে স্মার্ট, একটুও জড়তা নেই। সুন্দরী ইংরেজি উচ্চারণ, পিয়ানো বাজানো দারুণ, সঙ্গীত নিয়ে জ্ঞানগর্ভ টুকটাক আলোচনাও করলো। রবীন্দ্রনাথের খুব পছন্দ হলো মেয়েটিকে। এমন সময় বাড়ির কর্তা ঘরে ঢুকে শুভেচ্ছা বিনিময়ের পর মেয়ে দুটির সঙ্গে পরিচয় করে দিলেন। সুন্দর মেয়েটিকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ওয়াইফ। আর জড় ভরতটিকে দেখিয়ে বললেন, হিয়ার ইজ মাই ডটার। পাত্রী দেখার দল বিস্ময় হতবাক। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের প্রিয় ছাত্রদের মধ্যে অন্যতম ছিলেন কথাশিল্পী প্রমথনাথ বিশি। তো একবার প্রমথনাথ বিশি কবিগুরুর সঙ্গে শান্তিনিকেতনের আশ্রমের একটি ইদারার পাশ দিয়ে যাচ্ছিলেন। ওখানে একটি গাব গাছ লাগানো ছিল। কবিগুরু হঠাৎ তাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, জানিস, একসময় এই গাছের চারাটিকে আমি খুব যত্ন সহকারে লাগিয়েছিলাম। আমার ধারণা ছিল এটা অশোক গাছ, কিন্তু যখন গাছটা বড় হলো দেখি ওটা অশোক নয়, গাব গাছ। অতঃপর তিনি প্রমথনাথের দিকে সরাসরি তাকিয়ে স্মিত হাস্যে যোগ করলেন, তোকেও অশোক গাছ বলে লাগিয়েছি, বোধ করি তুইও গাব গাছ হবি। একবার এক দোল পূর্ণিমার দিনে রবীন্দ্রনাথের সঙ্গে কবি ও নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায়ের সাক্ষাৎ ঘটে। পরস্পর নমস্কার বিনিময়ের পর হঠাৎ দ্বিজেন্দ্রলাল তার জামার পকেট থেকে আবির বের করে রবীন্দ্রনাথকে বেশ করে রঞ্জিত করে দিলেন। আবিরে রঞ্জিত রবীন্দ্রনাথ রাগ না করে বরং সহাস্যে বলে উঠলেন, এতদিন জানতাম দ্বিজেনবাবু হাসির গান ও নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন। আজ দেখছি শুধু মনোরঞ্জন নয়, দেহরঞ্জনেও তিনি একজন ওস্তাদ। কবিগুরুর 50 বছর বয়সে পদার্পণ উপলক্ষে শান্তিনিকেতনে একটি কক্ষে সভা বসেছিল, যেখানে তিনি সকণ্ঠে গান করেছিলেন। তো গান গাইলেন, এখনো তারে চোখে দেখিনি, শুধু কাশি শুনেছি। কবিগুরু এটি গেয়েছিলেন আচার্য যতীন্দ্রমোহন বাগচি ওই কক্ষে প্রবেশের আগ মুহূর্তে। তাই বাগচি মহাশয় কক্ষে প্রবেশ করে বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে রইলেন। সিঁড়িতে তোমার কাশির শব্দ শুনেই গুরুদেব তোমাকে চিনেছেন।
সত্যেন্দ্রনাথ দত্ত তখন বাগচি মহাশয়কে বুঝিয়ে দিলেন। তাই তো তার গানের কলিতে বাঁশির স্থলে কাশি বসিয়ে তার গানটি গেয়েছেন। সাহিত্যিক বনফুল তথা শ্রী বলাই চাঁদের এক ছোট ভাই বিশ্বভারতীতে অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছেই কার কাছে যেন জানলেন রবীন্দ্রনাথ নাকি কানে একটু কম শোনেন। অতএব রবীন্দ্রনাথের সঙ্গে দেখা করতে গেলে তিনি যখন বললেন, কি হে, তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি? তখন বলাইবাবুর ভাই চেঁচিয়ে জবাব দিলেন, আজ্ঞে না, আমি অরবিন্দ। রবীন্দ্রনাথ তখন হেসে বললেন, না, কানাই নয়, এ যে দেখছি একেবারে সানাই। এখন এতটুকু। রবীন্দ্রনাথ ছিলেন নতুনের পূজারী। তিনি সবসময়ই নতুনকে আহ্বান করতেন। আমাদের ঋতু শুরু হয় বৈশাখ দিয়ে, তিনি বৈশাখকে আহ্বান জানিয়েছিলেন। সেই আহ্বান, সেই আমন্ত্রণ গেয়ে শোনাচ্ছে আমাদের রিভু। ইসু হি বৈশাখ, ইসু ইসু, ইসু হি বৈশাখ, ইসু ইসু, তাপসু নিঃশ্বাস বাই, মুরমুর সুরের দাউরাই, তাপসু নিঃশ্বাস বাই, মুরমুর সুরে দাউরাই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, ইসু ইসু, ইসু হি বৈশাখ, ইসু ইসু, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়ার গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়ার গীতি, যাক অশ্রু বাষ্প সুরে মিলাপ, যাক যাক, ইসু ইসু, ইসু হি বৈশাখ, ইসু ইসু, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্থানে শুচি হোক ধরা, মুছে যাক গ্লানি, মুছে যাক জরা, অগ্নি স্থানে শুচি হোক ধরা, রসের আবেশ রাশি, রসের আবেশ রাশি, শুষ্ক করে দাও আসি, আনু আনু, আনু তবু, আনু আনু, আনু তবু, প্রলয় রসায়ন, মায়ার নেশা, ইসু ইসু, তাপসু নিঃশ্বাস বাই, মুরমুর সুরে দাউরাই, তাপসু নিঃশ্বাস বাই, মুরমুর সুরে দাউরাই, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক, ইসু ইসু, ইসু হি বৈশাখ, 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 ইসু ইসু। আমাদের রবি ঠাকুর প্রকৃতি প্রেমিক ছিলেন। তিনি প্রকৃতিকে পুজো করতেন। আমরা কিন্তু তার কাছ থেকে প্রকৃতি পুজো শিখলাম না, আমরা প্রকৃতি ধ্বংসে মেতে উঠলাম। আর প্রকৃতি ধ্বংসে মেতে ওঠার কারণেই আজ করোনা আবহে আমরা সকলে গৃহবন্দী। সারা বিশ্ব আজ অজানা আতঙ্কে ভুগছি। কেন কেন তবুও আমরা কবি ঠাকুরের কাছ থেকে শিখতে পারলাম না? তাই আজকে কবি ঠাকুরের 160তম জন্ম জয়ন্তীতে আমার শ্রদ্ধার্ঘ্য কেন তবুও স্বরচিত কবিতা। এইখানে এই পৃথিবীর বুকে জ্বলে ওঠে প্রজ্ঞা,
মেধা, বোধ। কারণ এখানে আছে প্রেক্ষিত বিস্তার, কারণ এখানে আছে আনুপূর্ব সংকেত বলয়, অর্থাৎ গাঢ় এক স্বনির্বন্ধ পটভূমি আছে। নদী, জল, বৃক্ষরাজি, মানব মানবী, পশু ও প্রেমিক আছে। বনাঞ্চল, পাহাড় পর্বত, ঝর্ণা ও প্রবালের উজ্জ্বলতা আছে। যদিও এসবই দ্রুত ছুটে যায় কোনো এক অমোঘের দিকে এবং সঙ্গে সঙ্গেই ছোটে, রূপ বদলায় আর ছোটে। আমাদের প্রজ্ঞা, মেধা, ভালোবাসা, হৃদয় বৃত্তির পরিসীমা কোনো পরিবর্তনের দিকে পটভূমি সহ ছুটে যায়। লাস হাতেলিয়ার নীতির স্পষ্ট প্রয়োগেতে এই পৃথিবীর বুকে তবুও কিছুটা স্থির নিশ্চয়তা পেয়েছিল জেনে কেন সে এখনো ছোটে বিরামবিহীন, অধ্রুব ও অনিশ্চিত উদ্দেশ্যহীনতা মনে রেখে। আমরা প্রকৃতি প্রেমিক রবীন্দ্রনাথকে ভুলে গেছি বলেই প্রকৃতি আমাদের চরম সাজা দিচ্ছে। আমরা এই আবহে আরো কিছু কবিগুরুর রসিকতা জেনে নি, শুনে নি। এখন আরো কিছু রসিকতা নমুনা শুনে নেওয়া যাক। একবার কালিদাস নাগ ও তার স্ত্রী জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে বেড়াতে এসেছেন। রবীন্দ্রনাথ মৃদু হাস্যে নাগ দম্পতিকে প্রশ্ন করলেন, শিশু নাগদের কোথায় রেখে এলে? আরেকবার রবীন্দ্রনাথ তার চাকর বনমালীকে তাড়াতাড়ি চা করে আনতে বলেছিলেন, কিন্তু তা আসতে দেরি হচ্ছে দেখে কপট বিরক্তির ভাব দেখিয়ে বললেন, চা কর বটে, তবে শুকর নয়। আরো একবার কবিগুরু দুই নাতনি এসছেন শান্তিনিকেতনে কলকাতা থেকে। একদিন সেই নাতনি দুজন কবিগুরুর পা টিপছিলেন। অমনি তিনি বলে উঠলেন, পানি পীড়ন না পা নিপীড়ন? প্রথমটায় তারা কিছুই বুঝতে না পারলেও পরে কথাটা অন্তর্নিহিত অর্থ বুঝতে পেরে খুবই মজা পেয়েছিল। সকালবেলায় রবীন্দ্রনাথ জল খাবার খেতে বসেছেন। প্রমথনাথ এসে তার পাশে বসলেন। উদ্দেশ্য গুরুদেবের খাবারে ভাগ বসানো। ফল, লুচি, মিষ্টি সবকিছুরই ভাগ পেলেন তিনি, কিন্তু তার নজর এক গ্লাস সোনালি রঙের শরবতের দিকে, যেটা তাকে দেওয়া হয়নি। গুরুদেব তার ভাব লক্ষ্য করে বললেন, কি হে, এই শরবত চলবে নাকি? প্রমোদ তাতে খুব রাজি। একদিন অমনি গুরুদেব বড় এক গ্লাসে সেই শরবত প্রমথকে দেওয়ার আদেশ দিলেন। বড় গ্লাস ভর্তি হয়ে সেই সোনালি শরবত এলো। প্রমথনাথ এক চুমুক খেয়েই বুঝলেন সেটা চিরতার শরবত। শান্তিনিকেতনের ছেলেদের সঙ্গে অন্য প্রতিষ্ঠানের ছেলেরা ফুটবল খেলছে। শান্তিনিকেতনের ছেলেরা 8-0 গোলে জিতেছে। সবাই দারুণ খুশি। শুধু রবীন্দ্রনাথ মন্তব্য করলেন, জিতেছে ভালো, তা বলে 8 গোল দিতে হবে? ভদ্রতা বলেও তো একটা কথা আছে। আমাদের রবি ঠাকুর শিশু প্রেমিক ছিলেন। শিশু মনস্তত্ত্ব বিচার করে তিনি অনেক কবিতা লিখেছেন, অনেক গল্প লিখেছেন। সেরকমই একটি কবিতা আবৃত্তি করছে রিভু। নমস্কার। পুতুল ভাঙা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 7-8টি 27 আমি বলেছিলেন বলে গুরু মশাই আমার পরে উঠল লাগে চলে। মা গো, তুমি 5 পয়সায় এবার রথের দিনে সেই যে রঙিন পুতুলখানি আপনি দিলে কিনে। খাতার নিচে ছিল ঢাকা, দেখালে এক ছেলে। গুরু মশাই রেগে মেগে ভেঙে দিলেন ফেলে। বললেন, তো দিন রাত্রি কেবল যত খেলা, একটু তোর মন বসে না পড়াশোনার বেলা। মা গো, আমি জানাই
সেই পুতুল নিয়ে ভাঙেন কেহ রাগে। বল দেখি মা ওর মনিতা কেমন তোর লাগে। নমস্কার। আমরা জানি আমাদের রবি ঠাকুর গীতাঞ্জলি লিখে নোবেল পেয়েছিলেন। নোবেলের সঙ্গে যে অর্থ পেয়েছিলেন সেই অর্থ দিয়ে তিনি সমবায় সমিতি তৈরি করেছিলেন সকলের কারণে। এই সমবায় ধারণা, সমবায় চেতনা সে তো রবি ঠাকুরেরই। সেই রবি ঠাকুর জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পর ব্রিটিশের দেওয়া নাইট উপাধি ত্যাগ করেছিলেন। রবি ঠাকুর কিন্তু খুব ভারী রসিক মানুষ ছিলেন। আমরা ঋদ্ধির কাছ থেকে অনেকগুলো এরই মধ্যেই দৃষ্টান্ত জানলাম, আরো কয়েকটা জেনে নেব। শান্তিনিকেতনে নতুন একটি ছেলে ভর্তি হয়েছে, তার নাম ভান্ডারী। ছেলেটির সঙ্গে তখনও রবীন্দ্রনাথের পরিচয় হয়নি। রবীন্দ্রনাথ একদিন শান্তিনিকেতনের পথ দিয়ে হেঁটে যাচ্ছেন। তার পরনে দীর্ঘ আলখাল্লা, মাথায় টুপি। ভান্ডারী তাকে দেখে ছুটে গিয়ে হাতে আধুলি মানে 8 আনা পয়সা দিয়ে এলো। অন্য ছেলেরা জিজ্ঞেস করলো, গুরুদেবকে তুই কি দিলি? গুরুদেব কোথায়? ও তো একজন ফকির। মা বলেছে ফকিরকে দান করলে পুণ্যি হয়। ভান্ডারের সাপ জবাব। যা হোক, অল্প দিনেই বোঝা গেল ভান্ডারের ভীষণ দুষ্টু ছেলে। তার দৌরাত্মিতে ছাত্র শিক্ষক সবাই অস্থির। নালিশ গেল গুরুদেবের কাছে। গুরুদেব তাকে ডেকে বললেন, ভান্ডারে তুই কত ভালো ছেলে, তুই একবার আমাকে একটা আধুলি দিয়েছিলি। কেউ তো আমাকে একটাও পয়সা কখনো দেয় না। তাই তুই যদি দুরন্তপনা করিস তাহলে কি চলে? গুরুদেবের কথায় ভান্ডারের দুষ্টুমি কিছুটা কমেছিল। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের ছাত্রদের বকাঝকার পক্ষপাতী ছিলেন না। তিনি কাউকে কখনো আঘাত দিতে চাইতেন না। একবার প্রমথনাথ বিশি সম্পর্কে একটা নালিশ এলো। এমন অবস্থা যে তাকে না বকলেই নয়। অনিচ্ছা সত্ত্বেও গুরুদেব প্রমথকে অনেকক্ষণ ধরে বকলেন। তিনি একটু থামলে প্রমথ বললেন, কিন্তু ঘটনা হলো আমি এ বিষয় কিছুই জানি না। রবীন্দ্রনাথ হাঁপ ছেড়ে বাঁচলেন। বললেন, বাঁচালি, তোকে বকাও হলো, আবার তুই কষ্টও পেলি না। একবার এক ঘরোয়া আসর বসেছে। সবাই হাসি গল্পে মশগুল। একবার রবীন্দ্রনাথ ঘুমোচ্ছেন। ঘরের জানলা খোলা, জানলা দিয়ে চাঁদের আলো আসছে। ফুটফুটে জ্যোৎস্না আলোতে ঘুমের ব্যাঘাত হচ্ছে। রবীন্দ্রনাথ ভৃত্য মহাদেবকে ডেকে বললেন, ওরে মহাদেব, চাঁদটাকে একটু ঢাকা দে বাবা। মহাদেব তো হতভম্ব। চাঁদকে সে কিভাবে ঢাকা দেবে? গুরুদেব হেসে বললেন, জানলাটা বন্ধ কর, তাহলেই চাঁদ ঢাকা পড়বে। কলকাতা বিশ্ববিদ্যালয় বাংলা বানান সংস্কারের জন্য একটি কমিটি গঠন করে দিলে সেই কমিটি বাংলা বানানের পুরনো নীতি পাল্টে নতুন বানান রীতি চালু করে। এই কমিটি এই কাজ করতে গিয়ে গরু বানান নিয়ে সমস্যায় পড়ে। কমিটি ঠিক করে যে গরু বানানটি গরু না লিখে গরু লেখা উচিত। গয়ের পরিবর্তে গয় ওকার রয় হস্যকার লেখা উচিত। কারণ শব্দটির উৎপত্তি সংস্কৃতে গো শব্দ থেকে। আদিতে ওকার, সেজন্য এখানেও ওকার থাকা উচিত। কিন্তু সমস্যা হয়েছে, প্রায় সব বাংলাভাষী লেখক, ছাত্রছাত্রী, শিক্ষক সবাই ওকার ছাড়া গরু বানান লেখেন। কিন্তু কি করা যায়? কমিটির সিদ্ধান্ত হলো এক্ষেত্রে রবীন্দ্রনাথের মত নেওয়া দরকার। দেখা যাক উনি কি বলেন। কমিটির প্রধান ছিলেন ভাষাবিদ সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার নেতৃত্বে কমিটির লোকজন চলল শান্তিনিকেতনে। সেখানে গিয়ে
তারা সাক্ষাৎ প্রার্থী হলেন কবির। কবি সাক্ষাৎ দিলেন এবং তাদের আগমনের হেতু জানতে চাইলে তাকে বিষয়টি বোঝানো হলো। বলা হলো, আমরা আপনার মত জানতে এসেছি। রবীন্দ্রনাথ কথাটা শুনে মৃদু হেসে বললেন, তা তোমাদের ওকার দিয়ে গরু লেখার ব্যাপারে অন্তত একটা সুবিধাই হবে, যে আমাদের দেশে জীর্ণকায় হাড় জিরজিরে গরুগুলোকে অন্তত একটু মোটা ও তাজা দেখাবে। জীবনের শেষ দিকে এসে রবীন্দ্রনাথ একটু সামনের দিকে ঝুঁকে উবু হয়ে লিখতেন। একদিন তাকে ওভাবে উবু হয়ে লিখতে দেখে তার এক শুভাকাঙ্ক্ষী বলল, আপনার নিশ্চয় ওভাবে উপুর হয়ে লিখতে কষ্ট হচ্ছে। বাজারে এখন অনেক এরকম চেয়ার আছে যেগুলোতে আপনি হেলান দিয়ে বেশ আয়েসের সঙ্গে লিখতে পারেন। ওরকম একটা আনিয়ে নিলেই তো পারতেন। লোকটার দিকে খানিকক্ষণ চুপচাপ তাকিয়ে রবীন্দ্রনাথ জবাব দিলেন, তা তো পারি, তবে কি জানো, এখন উপর হয়ে লিখলে কি আর লেখা বেরোয়? পাত্রে জল কমে তলায় ঠেকলে একটু উপর তো করতেই হয়। এই ছিলেন রবীন্দ্রনাথ। রবি ঠাকুরের ব্যাকুল কবিতাটি আবৃত্তি করছে আমাদের রিভু। নমস্কার। ব্যাকুল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। অমন করে আছিস কেন বাবু, খোকারে তোর কোলে নিবি না গো? পা ছড়িয়ে ঘরের কোণে কি যে ভাবিস আপন মনে? এখনো তো হয়নি তো চুল বাঁধা, বৃষ্টিতে যায় মাথা ভিজে। জানলা খুলে দেখিস কি যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা। ওই তো গেল 4টে বেজে, ছুটি হলো স্কুলে যে। দাদা আসবে মনে নেই কষিটি, বেলা অমনি গেল বই। কেন আছিস অমন হয়ে? আজকে বুঝি পাসনি বাবার চিঠি? পেয়ালাটা ঝুলির থেকে সবার চিঠি গেল রেখে। বাবার চিঠি রোজ কেন সে দেয় না? পড়বে বলে আপনি রাখি, যায় সে চলে ঝুলি গাঁথি। পেয়ালাটা ভারী দুষ্টু, সেয় না। মা গো মা, তুই আমার কথা শোন, ভাবিস না অমন সারাক্ষণ। কালকে যখন হাতের বাড়ি বাজার করতে যাবে পারি, কাগজ কলম আনতে বলিস ঝিকে। দেখো ভুল করব না কোনো, ক খ থেকে মূর্ধন্য ন। বাবার চিঠি আমি দেব লিখে। কেন মা তুই হাসিস কেন? বাবার মতো আমি যেন অমন ভালো লিখতে পারি না গো। লাইন কেটে মোটা মোটা, বড় বড় মোটা মোটা লিখবো যখন, তখন তুমি দেখো। চিঠি লেখা হলে পরে বাবার মতন বুদ্ধি করে ভাবছো দেব ঝুলির মধ্যে ফেলে? কখনো না, আপনি নিয়ে যাব তোমায় পড়িয়ে দিয়ে। ভালো চিঠি দেয় না ওরা পেলে। নমস্কার। করোনা আতঙ্ক আবহে কবির নির্দেশ, ওগো আজ তোরা যাস নে ঘরের বাইরে, ঘরে থাকুন, সুস্থ থাকুন। ঘরে মনটাকে যেন উজাড় করে দিতে পারি কবির ভাষায়, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সাড়া। চারিদিকেই যেন কবির সুরে সুরময়, তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি। রবি ঠাকুর আছেন, তিনি চিরকালই থাকবেন। চিরপুরানো চিরকাল মোরে গড়িছ নূতন করিয়া, চিরদিন তুমি সাথে ছিলে মোর, রবে চিরদিন ধরিয়া। কবি, তোমার 160তম জন্মদিনে আমরা বিশ্ববাসী তোমাকে প্রণাম জানাই।